অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায় স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার দুর্বা হালদার। আমাদের আজকের আলোচনার বিষয় পানিবাহিত রোগ প্রতিরোধে করণীয়। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে পানিবাহিত রোগ নিয়ে আলোচনা করব। দেশের বিভিন্ন স্থানে বন্যা হচ্ছে, সেই সাথে ওয়েদার চেঞ্জ হচ্ছে, পানিবাহিত রোগে অনেকেই আক্রান্ত হচ্ছে। পানিবাহিত রোগ কি একটু সংক্ষেপে জানতে চাই, কোন কোন রোগগুলোকে আমরা পানিবাহিত রোগ বলবো? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজের সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পানিবাহিত রোগ বলতে আমরা সাধারণত সেগুলো বুঝি যেগুলো আসলে পানির মাধ্যমে, পানি পান করার মাধ্যমে অথবা পানির সংস্পর্শে আসার মাধ্যমেই রোগগুলো ছড়ায়। এগুলো সাধারণত সারা বছরই এর প্রকোপ থাকে, কিন্তু দেখা যায় যখন বন্যা হয় বা বৃষ্টি হয় তখন দেখা যাচ্ছে যে বন্যার সময় সিওয়ারেজ লাইন বা আপনার সব কিছুই একাকার হয়ে যায় মিশে, তখন কিন্তু আলাদা থাকে না লাইনগুলো। তো তখন দেখা যায় যে এই সিওয়ারেজ লাইনের যে যত জীবাণু আছে, যত ময়লা আছে, সব আসলে পানির সাথে মিশে যায় এবং তখন খাবার পানিরও স্বল্পতা দেখা যায়, যে টিউবওয়েলগুলো হয়তো বন্যার পানিতে ভেসে যায়, অথবা ওইভাবে যে সুপেয় পানি বা নিরাপদ পানি সেটা সবসময় পাওয়া যায় না। মানুষ ফলে দেখা যাচ্ছে ওই পানিটাই কোনোভাবে খেয়ে থাকে, বা পানি বিশুদ্ধকরণের জিনিসপত্র, চুলায় আগুন থাকে না, ফুটানো যায় না। বিভিন্ন কারণে দেখা যায় বর্ষা বা বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগগুলোর প্রকোপ বৃদ্ধি পায়। তবে সারা বছরই এই রোগগুলো থাকে। এই রোগগুলোর মধ্যে আমাদের যেগুলো প্রধান সেগুলো যদি আমরা চিন্তা করি, আমাদের যেগুলো খাবারের মাধ্যমে হয় এবং রোগীর মলমূত্র থেকে পানির সংস্পর্শে এসে রোগ জীবাণু পরবর্তীতে আরেকজনের শরীরে যখন যায় তখন এই রোগগুলোর প্রাদুর্ভাব দেখা যায়। যেমন হচ্ছে ডায়রিয়া, কলেরা, আমাশা, টাইফয়েড, হেপাটাইটিস বা জন্ডিস যেটা আমরা বলি, এগুলোর মধ্যে কিছু টাইপ আছে যেমন হেপাটাইটিস এ, ই, এগুলো আসলে খাবারের মাধ্যমেই একজন রোগীর শরীরে প্রবেশ করে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি একটু বন্যা কবলিত এলাকার মানুষজন তারা এখন আসলে কিভাবে চলতে পারে, এই যে পানিবাহিত রোগ প্রতিরোধ করার জন্য তারা কি ব্যবস্থা নিতে পারে? অবশ্যই তাদেরকে প্রতিরোধ করতে হবে, কারণ বন্যার একদিকে যেমন সামগ্রিক ক্ষতি, বন্যার সময়কালে ক্ষতি, বন্যার সময় কিন্তু আরও অসুখের প্রাদুর্ভাব বাড়ে, কারণ বন্যার সময় কিন্তু পানি জমে থাকে। পানি জমে থাকলে সেখানে কিন্তু মশার উপদ্রবও বাড়ে। মশার উপদ্রব বাড়লে আমাদের দেশে কিন্তু আমরা জানি গত বছরের তুলনায় এবছরের ডেঙ্গু সংক্রমণ এই মে পর্যন্তই প্রায় দ্বিগুণ এবং মৃত্যুহার প্রায় 3 গুণ বেশি। কাজেই আমাদের এই বন্যা চলে যাওয়ার পরে অথবা বৃষ্টি কমে যাওয়ার পরে যে পানিগুলো জমে থাকবে, এখানে এডিস মশার লার্ভা থেকে কিন্তু ডেঙ্গুর প্রকোপও বেড়ে যাবে। ওটাও সচেতন হতে হবে। সাথে সাথে আমি যে আগে যে অসুখগুলোর কথা বললাম, যে ডায়রিয়া, কলেরা, আমাশয় অথবা জন্ডিস, এগুলো প্রতিরোধের জন্য অবশ্যই আপনাকে সুপেয় পানি পান করতে হবে। সেই সুপেয় পানি আপনার যদি টিউবওয়েলটা, যে পানিটা আপনি খান সেই টিউবওয়েল বন্যার পানিতে তলিয়ে যায়, সেক্ষেত্রে আমরা যেটা করি যে ব্লিচিং পাউডার মিশ্রিত পানিটা একটা নির্দিষ্ট অনুপাতে আমি টিউবওয়েলের মধ্যে দিয়ে আধা ঘন্টা রেখে দিয়ে পরে আরও আধা ঘন্টা পানিটা চেপে ফেলে দিই। পরবর্তীতে যদি আমি সেই পানিটা পান করি মোটামুটি এটা নিরাপদ। যদি ব্লিচিং পাউডার পাওয়া না যায় তাহলে যে কোনো বন্যা চলে যাওয়ার পরে সেই টিউবওয়েলের পানিটা পান করতে হলে আপনাকে কমপক্ষে 1 ঘন্টা চেপে ফেলে দিতে হবে। পরবর্তী যে পানিটা আসবে আপনি ওটা খেতে পারবেন। অবশ্যই তাকে আগুনের কিছু ব্যবস্থা করে পানিটা ছেঁকে ফুটিয়ে তারপরে পান করতে হবে। ফুটানো মানে কিন্তু শুধু গরম হলে হবে না, কমপক্ষে আধা ঘন্টা তাকে ফুটাতে হবে পানিটা, তাহলে পানির মধ্যে যে জীবাণুগুলো আছে সেগুলো মারা যাবে। অন্যথায় দেখা যাবে যে আপনি একটু গরম হলো খেলেন, সেখানে কিন্তু ওই ব্যাকটেরিয়া, ভাইরাস বা যে সংক্রমণের কারণে আমার অসুখটা হচ্ছে সেই জীবাণুগুলো সঠিকভাবে মারা যাচ্ছে না, ফলশ্রুতিতে আপনার কিছু না কিছু সমস্যা তৈরি হতেই পারে। এক্ষেত্রে আরও একটা জিনিস বলার, যে আপনি শুধু খাবারের সময় সুপেয় পানি খাবেন তা কিন্তু না। আপনি যে খাবার বাসনটা ধুয়ে যেটাতে খাবার খাচ্ছেন অথবা যে পানিটা দিয়ে হাত ধুয়ে খাবার খাচ্ছেন সেটাও কিন্তু অবশ্যই নিরাপদ এবং সুপেয় পানি, ভালো পরিষ্কার পানি হতে হবে। যে নোংরা পানি দিয়ে ধুয়ে এনে আমি যদি ভালো খাবার পানি খাই তাহলে কিন্তু লাভ হবে না। এটাও খেয়াল রাখতে হবে। অনেকেই দেখা যায় যে খাবার পানিটা বিশুদ্ধ খায় কিন্তু হাত ধোয়া বা থালা ধোয়া, বাসন ধোয়ার পানিটা এটা
সেটার ব্যাপারে সচেতন থাকে না। এটাও আপনাকে সচেতন থাকতে হবে যদি আমি এই পানিবাহিত রোগগুলো কমিয়ে আনতে চাই বা প্রতিরোধ করতে চাই। সেই ক্ষেত্রে কেউ যদি আক্রান্ত হয়েই যায় ডায়রিয়া, কলেরা কিংবা আমাশয়ে, তাহলে আসলে ডায়রিয়া আসলে তিনি আসলে কি ভাইরাস করবেন? বা হ্যাঁ। ব্যাকটেরিয়া দুইভাবেই সংক্রমণ ঘটাতে পারে ডায়রিয়ার। তো সেক্ষেত্রে আসলে ডায়রিয়ার যেটা প্রাথমিক চিকিৎসা যেটা বলা হয় যে আপনার ডায়রিয়া, বমি, পাতলা পায়খানা, বমি শুরু হওয়ার পরে আপনার প্রধান কাজ আগে হচ্ছে আপনাকে সেটার পানি স্বল্পতা পূর্ণ করা। আপনার যে অতিরিক্ত পানি শরীর থেকে বেরিয়ে যাচ্ছে ডায়রিয়া বা বমির মাধ্যমে, সেটা আপনি ওরসালাইন, ডাবের পানি বা ফলের রস, টাটকা ফলের রস, এটা কিন্তু অবশ্যই হচ্ছে মানে বেভারেজ ফুড না বা প্রিজার্ভ না, টাটকা ফলের রস, ভাতের মাড়, এগুলো খেয়ে আপনার পানি স্বল্পতাটাকে আগে আপনি ঠেকাবেন। তার কারণে যেটা মেইন সমস্যা হয়, ডায়রিয়া বমি কমে গেলেও যদি শরীরে পানি স্বল্পতা হয় বা শরীরে লবণের ঘাটতি হয়, সেক্ষেত্রে কিন্তু কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং দেখা যায় যে ডায়রিয়ার ফলশ্রুতিতে কিডনি বিকল হয়ে কিডনি বিকল হয়ে যায়। অবশ্যই পানি শূন্যতা হলে কিডনি যদি তার প্রয়োজনীয় পরিমাণ মানে রক্ত সাপ্লাই বা পানি স্বল্পতা দেখা যায়, সেক্ষেত্রে অ্যাকিউট কিডনি ইনজুরি যেটা হয় এবং ফলশ্রুতিতে রোগী খারাপ হয়ে যেতে পারে। ডায়রিয়া তো কমেই আসবে এক সময়, কিন্তু এই কমপ্লিকেশনগুলো বা জটিলতাগুলো ঠেকানোর জন্য আপনাকে শুরু থেকেই পরিমাণ মতো, আমরা বলি সাধারণত একবার পাতলা পায়খানা বা একবার বমি হওয়ার পরে কমপক্ষে আপনি 200 ml, যেটা হচ্ছে আমরা 1 প্যাকেট ওরসালাইনে জানি যে 500 ml এর মধ্যে দিয়ে আমরা 1 প্যাকেট ওরসালাইন বানাই, এটাতে 2 গ্লাস হয় ধরে নেই। প্রতিবার পায়খানা বা বমির পরে কমপক্ষে 1 গ্লাস খাবার চেষ্টা করবেন। যদি অনেক বমি থাকে অল্প অল্প করে খাবার চেষ্টা করবেন। বমি হয়ে গেলেও দেখা যাবে যে আপনার শরীর থেকে কিন্তু পুরা পানিটা বের হয়ে যাবে না, কিছু থাকবে, এই জন্য বারবার খেতে হবে। আর যদি দেখেন যে না আমার বমি, তরল খাবার সাথে কিন্তু স্বাভাবিক ভাত, মাছ, ডাল এগুলা খাবেন। শাকসবজি বা দুধের খাবারটা ডায়রিয়ার সময়টাতে উনি বাদ দেওয়ার চেষ্টা করবেন। তারপরেও যদি দেখা যায় 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে উন্নতি হচ্ছে না, অতিরিক্ত বমি হচ্ছে, অতিরিক্ত পায়খানা, রক্ত যাচ্ছে, অথবা রোগীর অবস্থা, রোগী নেতিয়ে পড়ছে বা অবচেতন মনে হচ্ছে, তখন দ্রুত কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আচ্ছা, প্রাথমিক ট্রিটমেন্টটা তো জানলাম। সেই ক্ষেত্রে আমি যদি বলি যে আক্রান্ত হওয়ার পর যখন সুস্থ হবে, সেই ক্ষেত্রে কি তার কোনো পরামর্শ আছে কিনা তার ক্ষেত্রে? যদি তার ডায়রিয়ার জনিত কোনো জটিলতা না দেখা দেয়, শুধু ডায়রিয়াই থাকে, কোনো পানি শূন্যতা না থাকে বা তার শরীরে লবণের মাত্রার কোনো তারতম্য না ঘটে, সেক্ষেত্রে ডায়রিয়া ঠিক হয়ে গেলে দেখা যায় যে সাধারণত রোগী ভালো হয়ে যায়। কিন্তু যদি রক্তামশায় থাকে, অনেক বেশি রক্ত যায়, অথবা হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম একটা অসুখ আছে খুব জটিল, এগুলো না হয়, তাহলে স্বাভাবিকভাবে ডায়রিয়া পরবর্তী সময়ে কিছু ঘাটতি দেখা দিতে পারে। এর জন্য কিছু জিঙ্ক সাপ্লিমেন্ট দেওয়া হয়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয়। বা কোনো ঘাটতি যদি ধরে নেওয়া হয়, অনেক ডায়রিয়া বমি হয়েছে, তার শরীরের ভিটামিন, মিনারেলস এগুলো ঘাটতি হতে পারে, কিছু সময়ের জন্য কিছু সাপ্লিমেন্ট দেওয়া হয়। এছাড়া জটিলতা না থাকলে, ডায়রিয়া যদি রক্তশূন্যতা না থাকে, মোটামুটি রোগী পরে স্বাভাবিক অবস্থাতে ফেরত আসে। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে কোরবানির ঈদ গেল, এই সময় দেখা যায় যে অনেকেই রেড মিট অনেকেই বেশি খান। সেই ক্ষেত্রে আবার অনেকের দেখা যায় যে নানা কারণে, এই যে পানিবাহিত বিভিন্ন কারণেও হয়তো দেখা যায় যে পেটের সমস্যায় ভোগেন। সেই ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? রেড মিট আসলে আমাদের, এটা তো কোরবানির অংশ, অবশ্যই খেতে হবে। এক্ষেত্রে একজন শিশু বা প্রাপ্তবয়স্ক যার কোনো অসুখ নেই, তিনি কিন্তু স্বাভাবিকভাবেই সব কিছুই খেতে পারবেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই। তবে এই সময়টাতে দেখা যায় যে আমাদের মাংসের প্রাচুর্য থাকে, সারা বছর কিন্তু এত মাংস আমরা খাই না। তো একজন পরিপূর্ণ সুস্থ মানুষের জন্য দিনে 100 গ্রাম পর্যন্ত মাংস খাওয়া, রেড মিট খাওয়া যেতে পারে চর্বি ছাড়া। সেক্ষেত্রে বলা হয় যে উনি শুধু মাংস না খেয়ে, কারণ মাংস শুধু খেলে যেটা হয়, যদি আপনি সালাদ বা শাকসবজি কিছু না খান, তাহলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এই কোষ্ঠকাঠিন্যের ফলশ্রুতিতে আবার দেখা যেতে পারে যে তার পরবর্তীতে অ্যানাল ফিশার বা হেমোরয়েডস বা মলদ্বারের কিছু অসুখ এগুলো বেড়ে যেতে পারে। কাজে আপনি যদি সব কিছু ব্যালেন্সড ওয়েতে, মানে সুষমভাবে এই সবজি একটু খান, সালাদ একটু খান, মাংসের সাথে কিছু টক দই খান, তাহলে দেখা যাবে যে 100 গ্রাম মাংস আপনি যদি খান প্রতিদিন, কিছু হবে না। তবে একটু চিন্তা করে খেতে হবে। সেক্ষেত্রে যাদের কিডনির সমস্যা আছে, উচ্চ রক্তচাপ বা উচ্চ কোলেস্টেরল, হার্টের অসুখ বা ব্রেনের স্ট্রোক, এগুলো ধরনের, বা ডায়াবেটিস, এগুলো জটিলতা, অথবা বৃদ্ধ মানুষ বা কোনো শারীরিক জটিলতায় উনি ভুগছে, সেক্ষেত্রে তার চিকিৎসক তাকে যে পরিমাণ খেতে নির্দেশনা দিয়েছেন সেগুলো খাবেন। আর এই মাংসের ক্ষেত্রে মানে রান্না করারও কিছু বলা হয় যে যখন আপনি অনেক মাংস খাবেন, তখন টুকরাগুলা যেগুলাতে চর্বি কম, শক্ত চর্বি যেগুলো দেখা যায়, এগুলো রান্নার মধ্যে স্বাদের জন্য না দিয়ে ফেলে দিতে বলা হয়। এবং
মাংস যেগুলোতে চর্বি কম সেগুলো খাওয়া নিরাপদ। মাংসগুলো ছোট ছোট টুকরা করে কেটে আপনি যদি বেশি সিদ্ধ করে নরম করে খান তাহলে আপনার হজমেরও কোনো সমস্যা হবে না। জি, আমরা এই সংশ্লিষ্ট বিষয় তো রয়েছেই, তাছাড়া পানিবাহিত রোগে আরও কি করণীয়, ভালো থাকা যায় কিভাবে, এছাড়া ডেঙ্গু, এই সময় কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যায়, সব নিয়ে আলোচনা করবো। তবে একটা বিরতিতে আমাদের যেতে হবে। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার দুর্বা হালদার। আমরা পানিবাহিত নানান রোগ নিয়ে আলোচনা করছিলাম। পানিবাহিত রোগ নিয়েই আবার আলোচনায় ফিরে আসতে চাই, তবে আমি একটু উপসর্গের বিষয়ে আসতে চাই। পানিবাহিত রোগগুলোর উপসর্গ কি শুধুমাত্র বমি আর পাতলা পায়খানা? অবশ্যই না, পানিবাহিত রোগ কিন্তু আমরা অনেকগুলা বললাম। সেক্ষেত্রে আপনার বলছি যে আমরা ডায়রিয়া হতে পারে, কলেরা, আমাশয়, রক্ত আমাশয় যেটা বলি, অথবা টাইফয়েড জন্ডিস। এখন টাইফয়েড আর জন্ডিস কিন্তু আপনার সবসময় পাতলা পায়খানা নিয়ে আসবে তা কিন্তু না। টাইফয়েড জ্বর, আমরা কিন্তু জ্বর হিসাবেই টাইফয়েডকে চিনি। এটা যদিও পানিবাহিত রোগ, এটার উপসর্গ আপনার শুরুতে কিছুটা, প্রথম দিকে হয়তো বা একটা ডায়রিয়ার এপিসোড থাকতেও পারে, কিন্তু টাইফয়েড জ্বর বলতে যেটা বুঝি সেটা প্রথম সপ্তাহে কিন্তু ডায়রিয়া নিয়ে আসে না। প্রথম সপ্তাহে বরং কোষ্ঠকাঠিন্য থাকে এবং জ্বরটা ধীরে ধীরে বাড়তে থাকে, যেটাকে আমরা একটা নির্দিষ্ট প্যাটার্ন বলি, স্টেপ ল্যাডার প্যাটার্ন। মানে মইতে যেমন ওঠা, প্রথম দিন যে তারপরের দিন আরেকটু বেশি এভাবে বাড়তে থাকে। প্রথম সপ্তাহের শেষ দিকে গিয়ে দেখা যায় যে অনেক বেড়ে যায়, এর সাথে আরও উপসর্গ তৈরি হয় এবং দ্বিতীয় সপ্তাহ থেকে ডায়রিয়া শুরু হতে পারে। প্রথম সপ্তাহে কিন্তু ডায়রিয়া থাকেই না, যদিও এটা পানিবাহিত রোগ। এবং এই জ্বরের সাথে দেখা যায় যে তার মাথা ব্যথা, শরীর ব্যথা, তার কাশি থাকতে পারে, অল্প বিভিন্ন রকম উপসর্গ নিয়ে আসতে পারে, কিন্তু এখানে জ্বরটাই মূলত প্রধান উপসর্গ থাকে। হঠাৎ করে এমনও তো হয়, অনেকের পাতলা পায়খানা বমি শুরু হয়ে গেল, যে হঠাৎ করে এরকম হয়, দেখা যাচ্ছে সকালে সে ভালো ছিল, দুপুরবেলা হয়তো। এটা ফুড পয়জনিং হতে পারে, যেটা আমরা বলি যে সরাসরি ব্যাকটেরিয়া শরীরে ঢুকলো না বা রোগ জীবাণুটা সরাসরি না, রোগ জীবাণু খাবারের মধ্যে তার যে বিষাক্ত জিনিসগুলো, টক্সিন যেটাকে বলি, সেটা যখন খাবারের মধ্যে সে রিলিজ করলো, মানে পচা বাসি খাবারগুলোতে যেটা হয় যে ওখানে টক্সিন যখন লিবারেট করে এবং সেই খাবারটা আমরা যখন খাই তখন দেখা যায় যে তার ওই খাওয়ার 1-2 ঘন্টা পরেই যে তার ডায়রিয়া, বমি প্রচণ্ড শুরু হয়ে যায়, পেটে ব্যথা শুরু হয়ে যায়, অনেক সময় পেট ফুলে যায়। কারণ আমার রক্তের লবণ যখন ডায়রিয়া বমি হতে হতে পটাশিয়াম কমে যায় তখন কিন্তু পেট ফুলে ওঠে এবং দেখা যায় যে রুগীর তখন আর পায়খানা রাস্তায় বাতাসও যায় না বা পায়খানা হচ্ছে না, পেট ফুলে যাচ্ছে। শুরু হয়েছিল কিন্তু ডায়রিয়া বমি দিয়ে। তার জটিলতা কিন্তু এটা। তখন সেই ক্ষেত্রে সে কি করবেন? সেক্ষেত্রে তাকে অবশ্যই হাসপাতালে যেতে হবে, কারণ হচ্ছে তার রক্তের অবশ্যই লবণ পরিমাপ করতে হবে। সে যদি বমি এক্ষেত্রে বলা আরেকটা কথা বলতে পারি যে ডায়রিয়া বমি আমি কিন্তু বলেছি, যখন দেখবেন যে স্বাভাবিকভাবে 10 বার 8 বার পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি বাসায় অপেক্ষা করে স্যালাইন খেয়ে ডাবের পানি খেয়ে দেখতে পারেন। কিন্তু যদি দেখেন যে না, সে ঘন্টায় 2-3 বার বমি করছে, ঘন্টায় তার 4-5 বার পায়খানা হচ্ছে পাতলা একদম পানির মতো, এবং রোগী আস্তে আস্তে অবচেতন হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, উল্টাপাল্টা কথা বলছে, তখন কিন্তু আপনি রোগীকে বাসায় রাখবেন না, অবশ্যই হাসপাতালে নেবেন এবং সেখানে গিয়ে তাকে রক্তের তাকে যে আইভি ফ্লুইড যেটা মুখে খাচ্ছিল সেটাতে তো এখন তার হজম হচ্ছে না, কাজেই তাকে সরাসরি রক্তে যে যায় যে ফ্লুইডগুলো সেগুলো দিতে হবে, মানে আইভি ফ্লুইড দিতে হবে হাসপাতালে নিয়ে। এবং তার রক্তের লবণ পরিমাপ করে লবণের মাত্রা যদি কমে যায়, এমনকি আমাদের ব্রেনেরও কিন্তু ক্ষতি হতে পারে। হাইপোনাট্রিমিয়া, যদি সোডিয়াম অনেক কমে যায়, পটাশিয়াম কমে গেলে পেট ফুলে উঠতে পারে, তার নাড়ি স্পন্দন উল্টাপাল্টা হয়ে যেতে পারে, অনেক জটিলতা দেখা দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হবে। সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে বাসায় যারা এই যে ফুড পয়জনিং হয়, তো সেই ক্ষেত্রে বাসায় অনেকেই ট্রিটমেন্ট নিজেরাই নেন, সেই ক্ষেত্রে অনেকে তেলযুক্ত খাবার আসলে খান না, সেই সময় অ্যাভয়েড করেন। সেই সময় আসলে কোন ধরনের খাবার তারা খাবেন? সেই সময় সহজপাচ্য খাবারগুলো আমরা বলি খেতে, যেমন জাউ ভাত বা ভাতের মার, অল্প মাছ ডাল খাওয়া যাবে অবশ্যই, গুরুপাক, বেশি স্পাইসি যে ফুডগুলো, মশলাযুক্ত খাবার বা তেলযুক্ত খাবার, এগুলো আসলে ওই সময় হজম করার মতো তার শারীরিক অবস্থা থাকে না। ওগুলো দিলে দেখা যাবে আরও বমি হবে, বমির সাথে আরও রক্তের লবণ শরীর থেকে বেরিয়ে যাবে, পানি বেরিয়ে যাবে, যার কারণে দেখা যাবে আরও রক্তে লবণ কমে যাবে, আরও জটিলতা তৈরি হবে। এই জন্য সহজপাচ্য, যেটা আমার পরিপাকতন্ত্র সহজভাবে নিতে পারবে, আমরা তখন সেই খাবারটা তাকে আসলে খেতে বলি। শাক জাতীয় খাবার, আঁশ জাতীয় খাবার কম খেতে বলি, কারণ এগুলো পরিপাক হতে সময় লাগে। কোন ধরনের খাবারগুলো আসলে সে সময় খেতে? এই যে বললাম, জাউ ভাত বা সাদা ভাত নরম করে, এর সাথে ডাল, সবজি, পেঁপে, এসব। পেঁপে খাওয়া যেতে পারে, পেঁপে খাওয়া যেতে পারে, মাছ খাওয়া যেতে পারে, কাঁচা কলা,
যেগুলো আমরা বলি বাসায়, ওগুলো খেতে পারবে। কিন্তু খুব মশলাযুক্ত খাবার না, আসলে খাওয়া যাবে খুব না। মশলাযুক্ত খাবার, অনেক শাক যেটাতে অনেক সেলুলোজ থাকে, এই জাতীয় খাবার আমরা একটু ওই সময়টার জন্য শুধু পরিহার করব। আচ্ছা, আমি একটু যেহেতু বর্ষাকাল, এই সময় আসলে মানে ডেঙ্গু হচ্ছে মশাবাহিত রোগ, মশার কামড়ে হয়, কিন্তু পানি হলে আবার ডেঙ্গু মশার উৎপত্তি বেড়ে যায়। সেই ক্ষেত্রে আসলে সাবধানতাটা আসলে কেমন হওয়া উচিত? আমি কিছুক্ষণ আগেই বলছিলাম বর্ষার সরাসরি রোগ কিন্তু ডেঙ্গু না, পানিবাহিত রোগও না, কিন্তু এই বর্ষার যে ইনডিরেক্ট ইফেক্ট, মানে আমাদের যে পানি যে মানে জমে যাচ্ছে, বর্ষা বন্যা, এই টাইমটাতে শুধু বর্ষা, ভারী বর্ষা হলেও জমে যেতে পারে, আবার বন্যার পরবর্তীতে কিছু জায়গায় পানি জমে থাকে, সব পানি কিন্তু একসাথে চলে যায় না, এগুলোও কিন্তু মশার আবাসস্থল হয়ে যায় এবং তার প্রজনন ক্ষেত্র হয়ে যায়। আমরা জানি যে মশার লার্ভা শুকনা পানিতে, মানে পানি ছাড়া শুকনো অবস্থায় কিন্তু যদি কোনো পাত্রে লেগে থাকে, ও কিন্তু অনেক দিন বেঁচে থাকতে পারে, 6 মাস 8 মাস বেঁচে থাকতে পারে। এরপরে যদি সে অল্প পানি পায়, তখন আবার সে সেটা থেকে তার লার্ভা বের হয়ে যায়, বের হয়ে গিয়ে সে আবার পূর্ণাঙ্গ মশায় তৈরি হয়। যে কারণেই দেখা যাচ্ছে বর্ষা এবং বর্ষার বন্যা পরবর্তী সময়গুলোতে আমাদের দেশে মানে ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে যায়। আমরা এমনিতেই দেখছিলাম যে এবছর ডেঙ্গুর মাত্রা কিন্তু গত বছর ভয়াবহ ছিল, তার চেয়েও কিন্তু এই গত মে মাস পর্যন্ত অনেক বেশি সংখ্যা। আর এখন যে বন্যা শুরু হয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, আপনি কি দেখবেন যে আমাদের আশেপাশে প্রচুর জিনিস জমে থাকে, যেমন প্লাস্টিকের এই যে চিপসের খোসা, ডাবের খোসা, পলিথিন পাত্র, কোনো ভাঙা পাত্র, ওয়ান টাইম যে পাত্রগুলো থাকে, এগুলো পড়ে থাকে। এগুলোর মধ্যেও যে কিন্তু যেটুকু পানি জমে সেখানেও কিন্তু মশা প্রজনন করে। আর মশার সংখ্যা যত বাড়বে, কামড়ের সংখ্যা তত বাড়বে, তত কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাবে। কাজে এটা সমন্বিত উদ্যোগ ছাড়া, আমার যেমন ব্যক্তিগত উদ্যোগ, আমার মশার কামড়াতে দিব না, আমি আমার ঘরের চারপাশ পরিষ্কার রাখবো, আমার ফুলের টবের পানি, এসির পানি, কমোডের পানি ফ্লাশ করব কমপক্ষে 3 দিনে একবার, তেমনি সবাই মিলে আমার বাড়ির আশেপাশেও পরিষ্কার করতে হবে। তারপরেই না আমরা সামগ্রিকভাবে ডেঙ্গুটাকে প্রতিরোধ করতে পারবো। সেই ক্ষেত্রে বন্যা কবলিত যেসব এলাকা, তারা তো এখনো পানির নিচেই ডুবে আছে, সেই ক্ষেত্রে এখন বন্যায় যখন পানির সরবরাহ, মানে পানির স্রোত থাকে, কারেন্ট থাকে, তখন কিন্তু মশা ওখানে ডিম পাড়তে পারবে না, সে তো ভেসে যাচ্ছে স্রোতে। এই সময়টাতে এত ঝামেলা হবে না, কিন্তু বন্যা পরবর্তী সময়গুলোতে যখন দেখবেন যে বন্যার পানিটা কিছু গর্তের মধ্যে আটকে গেছে, অথবা ওখান থেকে পানিটা বের হতে পারেনি, একটা এরিয়াতে পানি অনেকক্ষণ ধরে জমে আছে, অনেক দিন ধরে, সেই জায়গাগুলো আসলে নিজেদের উদ্যোগেই একটু পানিটা মানে বের হয়ে যাওয়ার রাস্তাটা বের করে দিতে হবে। তা না হলে ওই জায়গাগুলোতেও পরবর্তীতে দেখা যাবে যে মশার প্রজনন ঘটবে, আলটিমেটলি ডেঙ্গুর প্রকোপ বাড়বে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি একটু পানিবাহিত রোগে আবার ফিরে আসতে চাই। আপনাদের অভিজ্ঞতায় কি এমন হয়েছে যে পানিবাহিত রোগে হঠাৎ কেউ কোনো পেশেন্ট মারা গিয়েছে? অবশ্যই হতে পারে, পানিবাহিত আরও কিন্তু অসুখ বলা হয়নি। এই সময় এই যে দীর্ঘ সময়ে যে আমাদের হচ্ছে, মানে আমাদের পানির ওয়েদারটা দেখেন, একদিকে গরম, একদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে, বাতাসে কিন্তু আর্দ্রতা অনেক বেশি, এই সময় আমাদের কিন্তু চামড়ার অসুখগুলোও বেশি হয়। আবার এই যে বন্যা, এই সময় কিন্তু বন্যার কারণে এই যে স্থলভাগে মাঠের মধ্যে যে সাপগুলা ছিল স্থলভাগে, ওরা ওদের আশ্রয়ের জন্য কিন্তু চলে আসতেছে মানুষের আবাসস্থলে, যে কারণে কিন্তু দেখেন সর্পদংশন, সর্পকামড়ে মৃত্যু, এগুলোও বেড়ে যাবে বন্যা পরবর্তী সময়ে, কারণ মানুষেরও আশ্রয়স্থল নাই, ওদেরও আশ্রয়স্থল নাই। যে সাপগুলো সাধারণত ডাঙা বা শুকনো স্থানে বাস করে, ওরা তখন এই পানিতে সবকিছু ভেসে যাওয়ার কারণে দেখা যায় যে লোকালয়ে ঢুকে পড়ে তাদের আবাসস্থলের জন্য, আর অ্যাক্সিডেন্টালি পা পড়লে বা তাকে আঘাত করলে তো কামড়াবে। এই বন্যার পানিতে বাচ্চারা ডুবে মারা যাচ্ছে, কত কিছু। সাপের প্রসঙ্গ যখন চলেই এলো, রাসেলস ভাইপার, এটা নিয়ে বেশ উদ্বেগ মানুষের মধ্যে এখন রয়েছে। কাউকে যদি কোনো সাপ মানে কামড়ায়, সেই ক্ষেত্রে আসলে তাৎক্ষণিক ট্রিটমেন্টটা কি হতে পারে? তাৎক্ষণিক ট্রিটমেন্ট আসলে আমাদের দেশে কিন্তু সর্পদংশন, রাসেল ভাইপার মাঝখানে একটা সময় অনেক কমে গিয়েছিল, কিন্তু গত বছর মানে গত কিছুদিন ধরে আমরা যদি লক্ষ্য করি যে রাসেল ভাইপারের কামড়ে কিন্তু আমাদের অনেকেই মারা যাচ্ছে। এটা বলা হচ্ছে যে বন্যার পানি যেখান থেকে ভেসে আসে, কচুরিপানার উপরে এই সাপগুলো সাধারণত ভেসে এসে এরা পরে হচ্ছে এই যে তারা মাঠে, মানে মানে ধান ক্ষেতের যে আইল, এগুলাতে তারা অবস্থান নেয় এবং এরা খুবই হিংস্র, এরা অনেক দূর লাফায় উঠে কামড়াইতে পারে, যে কারণে দেখা যায় যে হঠাৎ করে এবং খুব দ্রুত গতিতে কামড়ায়, মানে আপনি দেখে সরে যাওয়ার সুযোগটা দিবে না, হঠাৎ করে পা পড়ার সাথে সাথে এরা দেখা যায় কামড়ে দেয়, এবং কামড়ে দেওয়ার সাথে সাথে ওর যে বিষ, এই বিষ, একটা সাপের বিষ কিন্তু অনেককে মানে মেরে ফেলতে যথেষ্ট। এইটা যেহেতু একটা বিষাক্ত সাপ, সেই জন্য সাথে সাথে তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র সব জায়গায় কিন্তু সাপের বিষ মানে অ্যান্টিভেনম যেটা বিষের যে ওষুধ, সেটা মজুদ আছে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যদি যায়, সেখানে দ্রুত যদি তাকে দেওয়া হয়, চিকিৎসা দেওয়া হয় এবং ওই জায়গাটা ওই মুহূর্তে
বেঁধে দিয়ে, তবে খুব শক্ত করে বাদ দেওয়া যাবে না যাতে রক্ত চলাচল একেবারে ওই বন্ধ না স্থানটা যায়। পায়ে কামড় হ্যাঁ। দিলে কি পায়ের মানে ওই স্থানটা বেঁধে দিতে হবে? পায়ের ওই স্থানটা বাঁধলে হবে না, যেখানে দুইটা হাড় আছে। আমার যদি পায়ের পাতায় কামড়ায়, আমি যদি দুই হাড়ের জায়গা বেঁধে দেই, তাহলে কিন্তু বাঁধাটা ঠিক মতো হবে না। আমাকে যেখানে একটা হাড় সেই জায়গাটা বাঁধতে হবে যাতে উপরে না আসতে পারে। এবং এখানে এখনো যে ওঝার যে চিকিৎসা রয়েছে ওগুলো দিয়ে যে সময় নষ্ট করা হয়, এতে কিন্তু মৃত্যু ঝুঁকি বাড়ছে। তাৎক্ষণিকভাবে কি পানি দীর্ঘ সময় দেওয়া যেতে পারে ওই ক্ষত স্থানে? ওখানে পরিষ্কার করার জন্য আপনি পরিষ্কার করতে পারেন কোনো অ্যান্টিসেপটিক দিয়ে বা পানি দিয়ে ধুয়ে, সেটা করতে পারেন। কিন্তু এগুলো কাজে আসলে সময় নষ্ট না করে দ্রুত ওনাকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে দ্রুত, যদি তার ওখানে ডক্টর তাকে বুঝতে পারেন যে এটা পয়জনাস স্নেক বাইট হয়েছে, তাকে অ্যান্টিভেনম দিলে তার জীবনের মানে ঝুঁকিটা কমে আসবে। এখান থেকে রক্তপাত শুরু হয়। রাসেল ভাইপারে যেটা হয়, এটা হেমাটোটক্সিন রিলিজ করে, ওই জায়গাটা পচে যায়, ওখান থেকে রক্তপাত শুরু হয় বা ওই মাংসগুলো পচে যায়। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজের সকল দর্শক শ্রোতাদের।